কেন আমি কি টিকটক ভিডিও বানাবো সে রিং লাইট কিনে নাচবো? রিং লাইট কি হবে আবার টানাটানি করে? নন্দিনী এই বলো না যারা ওসব ভিডিও বানিয়ে রেখে যাচ্ছে ও কি কেন অপমান করেছে কেন? এ নন্দিনী একটু হাত পা আসতে চালাবা না নন্দিনী ঠেলা মারবা না ভুল করেও। আইফোন বাবা গরিবের আবার ও ছবি তোলা হয়নি ওই দাদাই কভারটা দিয়েছে আমি কিছু করতে পারিনি সবই দাদা। হ্যাঁ ওই কালো আলকাতরা করা থাকলে সবার সেমই মনে হয়। ও আচ্ছা কি গো ও কাবু নন্দিনী আজ যাই করো একদম উঠে পড়ে না। অঙ্গ ব্যবহার করো এই শোনো আমাদের শতকরা পর্যন্ত হয়েছে তোমাদের বলেছি মিশ্রণ প্রয়োজন নেই তাহলে মিশ্রণ করতে হবে না। না মিশ্রণ পরীক্ষায় আসবে মিশ্রণের অঙ্কগুলো অনেক বড় বড় হয়। কি হয়েছে অসম্ভব হ্যাঁ আলাদা সময় এসে করলে করো আমি করাবো না। যেগুলো করেছি ওই উদ্ধার করো। আচ্ছা বীজগণিত আমি সবার লাস্টে করাবো। এই দেখো এই শোনো মিশ্রণের অঙ্কগুলো ছোট ছোট করেও হয় বড় বড় করে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষায় তিনটা ধরন দেখো চারটে টপিকের মধ্যে দুটো টপিকে কোশ্চেন আসবে তুমি চারটে টপিকই কেন করবা এটা আমাকে বুঝাও। মিশ্রণ এর পরে তোমাদের আর কোথাও কাজে লাগবে না আর কোথাও কাজে লাগবে না। চাকরি বাকরি থেকে এই কোশ্চেন পড়ে চাকরি বাকরি পরীক্ষা আসেন না। আচ্ছা বুঝতে পেরেছো মানে তোমাদের আমি চুপ 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 শোনো এই আমি তোমাদের এটাই বলতে চাইছি যে সিলেবাসের একটা চ্যাপ্টার না করে যদি তুমি 25 মার্কে অ্যানসার করতে পারো তাহলে তুমি কেন করবা পার্টি। আচ্ছা শোনো যারা যারা মনে করছো শেখার জন্য করবা করতে আসবা নিজেরা বাড়ি থেকে চেষ্টা করবা উদাহরণ দেখে দেখে মানে প্রথমে উদাহরণগুলো করবা শিখে নেবা শিখে নেওয়ার পর অধ্যায় ধরে করবা এবার যেগুলো যেগুলো পারবো না আমাকে বলবো আমি করে দেবো আর নালে আমার আগের বছর তার আগের বছরের ভিডিও আছে সে দেখে নিও। এক একটা অঙ্ক আবারও বলছি 2.5 থেকে 3 পাতা করে বোর্ডেই তো আমার এক বোর্ড মানে এক পাতা তোমাদের 3-4 বোর্ড হয়। আজকে আমরা হচ্ছে তোমাদের ওই আচ্ছা এই আগামী ক্লাস থেকে ও আচ্ছা সময় ও কার্য আছে ওটা আগে করে নি। আচ্ছা এবার দুটো উপপাদ্য আছে সময় কার্য অধ্যায় 17 হ্যাঁ চার সংজ্ঞাটা প্রয়োগ আসবে 3 মার্কে পেজ নাম্বার 159। হ্যাঁ সংজ্ঞাটা প্রয়োগ আসবে উপপাদ্যের সাহায্যে প্রয়োগ ও স্কুল থেকে বলে দেবে আমিও বলে দেবো আসবে।
এই চুপ চুপ চুপ, উপপাদ্য পরে হবে। পেজ নাম্বার 162 বার করো, নিচে করি 17.1। এগুলো সহজ অঙ্ক তো। ওটা তো সময় দূরত্ব করি, এটা তো সময় কার্য। হ্যাঁ লজ্জা করে না? কালী বসে না পেন আমাকে গিফট করছে। নিজে করে 17.1। সমর সমর দাঁত বেরোনো হয়েছে খুব। অঙ্ক কোশ্চেন পড়ো। হ্যাঁ এই চুপ, কোশ্চেন পড়ো। তুমি বই এনেছো তো? হ্যাঁ কোশ্চেন পড়ো। পহলামপুরের সমবায় কৃষি খামারের 30 জন সদস্য 5 দিনে মাঠের অর্ধেক ধান কেটেছেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরের দিন থেকে 5 জন সদস্য কাজ করতে আসতে পারছেন না। বাকি ধান কাটতে কতদিন সময় লাগবে? সমানুপাতে হিসাব করি ও সম্পর্ক খুঁজি। হ্যাঁ একদম তৈরাসিক পদ্ধতিতেই করতে হবে। হ্যাঁ আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কতগুলো রাশি হবে, মানে হেডিং কটা হবে? দেখো সর্বপ্রথমে আছে 30 জন হেডিং, এটা যে দিন সংখ্যা। আর দেখো এখানে যেহেতু দুটো ক্ষেত্রে ধানের পরিমাণ একই, প্রথম দিন অর্ধেক কেটেছে, পরে অর্ধেক কেটেছে, তাহলে একই যেহেতু সেটাকে আমরা হিসাব করব না। এখানে আমাদের বার করতে বলেছে যে কত দিন সময় লাগবে, তাহলে সময়টা আমরা কোন দিকে লিখবো? ডান দিকে। সময়টা আমরা ডান দিকে লিখবো। তাহলে লিখি, সবার প্রথমে আমরা কি লিখবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো, লেখো। কারোর মুখ দিয়ে যদি আওয়াজ পেয়েছি ভুলভাল গল্প করার, সময় দিনে বেরোবে আর লোক সংখ্যা জন। বলে ভালো হচ্ছে একটা অঙ্কে একটা সময় আছে, আর একটা হচ্ছে মানে একটাতে সময়ের দিন আর একটাতে সময়ের ঘন্টা। একই দুটো সময় লিখব। বিষয়টা হচ্ছে যখন সময়ের দিন আর ঘন্টা থাকবে না, তখন কোশ্চেনে এটা উল্লেখ থাকবে প্রতিদিন 6 ঘন্টা করে। 7 দিনের মধ্যে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে একটা ছাগল খেয়ে ফেলা হলো, এরকম একটা থাকবে কোশ্চেন। এরকম কোশ্চেন দেবে। এই আমাদের বাড়িতে একটা ছাগল আছে, ভাবলাম কেটে খেয়ে নেবো। তারপরে ছিল গৌরীর ছাগল। ওরে বাবা, গৌরী একটা ফেমাস মহিলা। তারপরে দেখলাম না বাবা দরকার নেই, ঘাস কাটছে খা। আচ্ছা আহেলি বলো আহেলি, এক্ষেত্রে লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে জন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? ও সময়, লোক সংখ্যা বেড়ে গেলে সময় কম লাগবে না বেশি লাগবে? একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে লোক সংখ্যা যদি বেশি লাগিয়ে দিই তাহলে সময় কম লাগবে, তাহলে এই ক্ষেত্রে সম্পর্কটা হবে ব্যস্ত সমানুপাতি। তাই লিখবো এক্ষেত্রে, লেখো লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সমানুপাতি। ছকটা না কাটলে ভুল হবে।
আচ্ছা আচ্ছা, এই শোনো, আমি একটুখানি বলে রাখি, শোনো, বিষয়টা হচ্ছে কি, স্কুলে যেভাবে করায় তোমরা সেইভাবে কাস্টমাইজেশন করে নাও, একদম স্কুল যেভাবে সেই ফরম্যাটে তুমি করে নাও, আমি আমার মতো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্কুল আলাদা হবে, হ্যাঁ। আচ্ছা, স্কুল না, স্কুলের দরকার নেই, আমি এখানে আমার জায়গায় তুমি অন্য কোনো মাস্টারমশাই কাছে করে একটু আলাদা হবে, এটা হয়, ওটা কোনো বিষয় না। আচ্ছা, অতএব সমানুপাত্রী হলো, তাহলে সমানুপাত্রী হলো কি হবে, 30:25, ডবল ইস টু কোশ্চেন মার্ক ইস টু 5। আসছি, এই শোনো, বিষয়টা হচ্ছে এখানে এমন কেন হলো দেখো, যেহেতু ব্যস্ত সম্পর্ক, সেহেতু যেখানে কোশ্চেন মার্ক আছে সেটা আগে যাবে, 5টা পরে যাবে, তাহলে অতএব নির্ণীয় সময় সমান সমান 30/25, না ভুল হয়ে গেল, আমরা বার করছি তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ নিচে, আর প্রথম, হ্যাঁ, চতুর্থ পদ উপরে, 5 দিয়ে 25 কাটলে 5, 5 6 30 দিন। এরপরে হচ্ছে উত্তরটা লিখে নেব। হ্যাঁ, এটুকুনি তো, এই অঙ্কটা ছোটই আছে। 17.2 চলো, 17.1 তো চলছে নিজে করি। ও মানে কোষে দিকের কথা বললে, হ্যাঁ ওখানেই আসবো তো। গল্প তৈরি করি, তো গল্পের মধ্যে নেই। হ্যাঁ, একদিন একটা রাজা ছিল, রাজার নাম ছিল বস্তা, আমার গল্প সস্তা। খুব ভালো গল্প বলে। ঠিক আছে, দুটো মারতে পারো তো। আচ্ছা ঠিক আছে, মুছে দিলাম। আচ্ছা, যাদের যাদের ঢোকা হয়ে গেছে, পেজ নাম্বার 164, কোষে দেখি 17.1 এর একের অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো। পেজ নাম্বার 164, কোষে দেখি 17.1 এর একের অঙ্কটা করো করো। করো করো, একের অঙ্কটা করো, দেখি কেমন পারো। দিন ব্র্যাকেটে দিনই হবে, কি সময় ব্র্যাকেটে দিন করো। দেখা যাক কে কে পারে করতে একা একা। একটাকে বাড়িয়ে দাও, দেখো যে অন্যটা বাড়ছে কিনা। আরে সময় প্যাকেটের দিন, উল্টো কথা বলে কেন? সে কি হয়ে গেল?
504 উত্তর দাদা। তাই নাকি? দিয়ে দেবো মিলিয়ে 504। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ 504ই হবে দাদা, আমি ঠিক করেছি। আচ্ছা, যাদের যাদের হলো মিলিয়ে নাও। কোষে দেখি 17.1 এর প্রথম অঙ্কটা। অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করি। তাহলে এখানে কতগুলি যন্ত্রাংশ বার করতে বলেছে, তাহলে হেডিংটা লিখে নিও। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমরা লিখব যন্ত্রাংশ সংখ্যা। যন্ত্রাংশ সংখ্যা এটা বার করতে বলেছে, তাই এটা ডানদিকে থাকবে, টিতে বেরোবে। এরপরে বলেছে কি সময়, সময় কিসে বেরোবে, দিন। দিন দেখো আমরা ব্র্যাকেটের মধ্যে একক লিখি, সময়টা কোনো একক না, সময়টা রাশি। আচ্ছা এবার বলছে কি 3 দিন 216টা যন্ত্রাংশ, তাহলে বলেছে 7 দিন কটা যন্ত্রাংশ হবে। তাহলে আমরা লিখবো এক্ষেত্রে, বলো এক্ষেত্রে যদি সময় বাড়িয়ে দিই যন্ত্রাংশ বেশি তৈরি হবে, তাহলে এই ক্ষেত্রে সময়ের সঙ্গে যন্ত্রাংশ সংখ্যা আমার কম্পাসটা তোমরা ভেঙে দিলে। ওটা ভেঙে দিয়েছো, ফেলে দিয়েছি। ওটা সামনে গোড়া থেকে ভেঙে গেছে, ওটা এটা কাঠের মিস্ত্রিকে দিয়ে কাঠ দিয়ে বানিয়ে নেবো। না পেরেক তো এই বোর্ডে ঠেকানো যাবে। আচ্ছা সময়ের সঙ্গে যন্ত্রাংশ সংখ্যা সরল সমানুপাতি, অতএব সমানুপাতি হলো কি হবে 3:7। যেহেতু এটা সরল সমানুপাতি তাই উপরেটা যাবে প্রথমে, জিজ্ঞাসা চিহ্ন যাবে লাস্টে। তাহলে অতএব নির্ণীয় যন্ত্রাংশ সংখ্যা, হ্যাঁ তাহলে শেখর এটা করতে পেরেছো নাকি? খুব ভালো। 3 নিচে 7 × 216, 3 দিয়ে 72, 14×4 50 টি। এটা হচ্ছে আমাদের উত্তর, তাই না? টোকা হয়ে গেছে, হয়েছে। আচ্ছা আচ্ছা নতুন অঙ্ক শেখাচ্ছি তো, টাইম নেই। আচ্ছা বিজ্ঞানে কি আমাদের ওই অংশটা শেষ, তাপ শেষ না? তাহলে আগামী ক্লাসে আবার বিজ্ঞানের খাতা দিতে হবে তো। হ্যাঁ এবার দেখো এই অঙ্ক, যে অঙ্কে যে কটা থাকবে সেই অঙ্ক সে কটা, এই অঙ্ক দুটো আছে তাই দুটো লিখেছি। কোন অঙ্ক বুঝতে হবে তো কষ্ট করে। এ দেখো এই দাও দাও সব কি আমার এখানকার? মনে করো স্কুল থেকে যে খাতা দেয় সেটাকে যদি তুমি পুড়িয়ে দাও তাহলে আমারটাও পুড়িয়ে দিও। নেক্সট করবা হচ্ছে, না না বাড়ি গেলে তাদের ছুটি দিলে হয়, 2-1টা কোশ্চেন করি রাখি। এই শোনো নন্দিনী, এই দেখো যে 4-এর কোশ্চেনটা না, দেখো ওই একটা অংশ দিয়ে দিয়েছে, তো একটা অঙ্ক করিয়ে দি। হ্যাঁ 4-এর অঙ্কটা যারা যারা পারবার চেষ্টা করো।
চার চার কেন? আমি তো করবোই। আগেরটা পেরেছো তো, এটা ঠিক আছে। ও নন্দিনী, চেষ্টা করো। এই একটা ভালো প্রশ্ন, 4 নাম্বার কোশ্চেন। না না, 4 নাম্বার প্রশ্ন তোমরা করবা, শেয়ার হয়ে গেছে। এই দেখো, যারা মূর্খ তারা তো করবেই। কেন সবাইকে নিজের মতো মনে করো? এমা, কি মুশকিল। দৈর্ঘ্য মিটার। আগে গিয়ে করবো না, অংশটাকে এক করবো না। হ্যাঁ তাই তো, চুপ কর না। পায়ে লাগছে, অপমান করেছে এরকম করে। আরে বাবা তুমি ধরো না, আমি এখন কোশ্চেনই পড়িনি। 4 প্রশ্নটা, 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? খেয়াল করে দেখো, এই অঙ্কটায় মোট 3টে বিষয় আছে। একটা হচ্ছে খালের দৈর্ঘ্য 1200 মিটার, একটা হচ্ছে সময় 15 দিন, একটা হচ্ছে খালের, ও না এখানে অংশ থেকে তো মিটারই আমরা বার করব, তাহলে দুটোতেই হয়ে যাবে, দুটোতেই হয়ে যাবে। তাহলে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? আচ্ছা, তাহলে সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই 3/4 অংশ যেটা কাটা হয়ে গেছে সেটা কতটা সেটাকে বার করব। হয়েছে? তাহলে সবার প্রথমে লিখবো যে 1200 মিটার লম্বা খালের 3 বাই, না না, এক অংশ কেন বার করবো এখানে? এখানে তো কোশ্চেনে বলেই দিয়েছে ওই খালের সাইজ 1200 মিটার আর খালটার 3/4 অংশ কেটেছে, তার মানে কি 1200 3/4 অংশ বার করে নিলেই তো বেরিয়ে গেল। 12 গুণ 3/4, এক অংশ ধরুন, তাহলে 1200 গুণ 3/4 মিটার। এখন 4 দিয়ে হাসি মুখে 12 কাটলে 3 হবে আর 2 শূন্য, 3 দিকে 9, 2 শূন্য মিটার। তাহলে দেখো নন্দিতা, ওই যে 1200 মিটার লম্বা খাল কাটার দরকার ছিল, 3/4 অংশ কাটা হয়েছে, মানে 900 মিটার কাটা হয়েছে। তাহলে আর কত মিটার খাল কাটা বাকি আছে? হ্যাঁ, তাহলে খাল কাটা বাকি আছে কত? টোটাল খাল ছিল 1200, তার মধ্যে 900 মিটার কেটে সাফ করে দিয়েছি, তাহলে থাকলো কত? 300 মিটার। বলে বলো। না, আমরা আগে এটুকুনি বার করে নিলাম, এবার ছকটক কেটে করব। এবার লিখবো, অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে দেখো কোশ্চেনে কি বার করতে বলেছে যে কতদিন সময় লাগবে, তাহলে সময় বার করতে বলেছে। সময়, সময়ের একক কি হবে? দিন, তাহলে দিন থাকবে ব্র্যাকেটে। আর এদিকে কি দিয়েছে? দিয়েছে যে ওই বাকি অংশ কাটতে, তাহলে খালের অংশ, তাহলে খালের দৈর্ঘ্য, খালের দৈর্ঘ্য বেরোবে মিটারে। তাহলে সবার প্রথমে কি ছিল? 900 মিটার। না, খাল কেটেছে কতটা? 900 মিটার খাল কাটতে টাইম লেগেছে 15 দিন, তাহলে বাকি থাকলো 300 মিটার। 3 গুণ কম, 5 উত্তর আসবে। আচ্ছা, এক্ষেত্রে
অর্ঘ, এক্ষেত্রে সম্পর্কটা কি হবে? সরল। খালের দৈর্ঘ্য বেশি হলে খাল কাটতে সময়ও বেশি দিন লাগবে, তাই তো? তাহলে ইয়েস, তাহলে কি লিখবো এক্ষেত্রে? খালের দৈর্ঘ্যের সঙ্গে সময় সরল সমানুপাতি। পাতিতে তয় কি হবে? অতএব সমানুপাতটি হলো, তাহলে সমানুপাতটা কি হবে? 900:300 ডবল ইস্টু, যেহেতু সরল সম্পর্ক তাহলে 15 উপরে আছে, তাহলে আগেই থাকবে, জিজ্ঞাসার চিহ্ন লাস্টে। তাহলে অতএব নির্ণয় সময়, এই আওয়াজ করছে কে? অতএব নির্ণয় সময়, তাহলে নিচে কে যাবে? নিচে যাবে হচ্ছে 900, আর 300 × 15 যাবে উপরে। তাহলে 0 0 কেটে দিলাম, 3 দিয়ে 9 কাটলে 3, আর 3 দিয়ে 15 কাটলে 5, উত্তর হলো 5 দিন। এরপরে হস্যু দিয়ে উত্তরটা লিখে ফেলবো। উত্তর তো লিখতে হবে গো, না লিখলে আর কি হলো? কোথায় যাও? তাহলে শেখর বুঝতে পারলে কি বললো? আরেকটা করিয়েই দি। ও আসবে তারপরে কই? ও তো তোমাকে বলছে। আমার মনে আছে ওর পরে ওটাকে ওই সমর যাবে। এখন সমর বেরোনোর পরে যে আগে বলবো তাকে ডাকবো, অত মনে রাখতে পারবো না আমি। আওয়াজ করো না। এক্স না তো, এটা 300 গুণ 3 ঠিকই লিখেছি, কেটে দিয়েছি না? এখানে আরেকটা অঙ্ক করাবো, একটাই করো, সর্ব রিকোয়েস্টে একটা করাবো। এই নন্দিনী, মুখে আওয়াজ করছো কেন ওরকম করে? বাবা, ভালো কালিয়ালা পেন কিনবে। নয়টা খুব হালকা, একদমই না। হাত রাখো না, সামনে রাখো। এই শোনো জনগণ, যাদের 4-এর অঙ্কটা টোকা হয়ে গেছে তারা 9-এর অঙ্কটা নিজেরা চেষ্টা করো। যাদের যাদের ধৈর্য কুলাচ্ছে না তারা চুপ করে বসে থাকো। দেখো, যাদের করার তারা কোশ্চেন পড়ে করতেও শুরু করে দিয়েছে, তুমি হাঁ করে বসে আছো। করো, তুমি করো। অভ্যাস হয়ে গেছে। চুপ। সুদীপ, কাকা তো অঙ্ক করে দিল, তুমি তো প্র্যাকটিস করলে না।
আইলি করো করো। ওই তো আমি মনে এই আস্তে 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 কেন এই দিক দিয়ে কেন যাচ্ছে, অন্য দিক দিয়ে আসা যাচ্ছে না? ওখানে আছে না, ওখানেই গুঁতোটা মারতে হবে গিয়ে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন ওকে দিবে, ওর থেকে সবাই মিলে টানাটানি করবে। 9 রান করে করো না। তাড়াতাড়ি ছুটি দাও একদিন। আজকে সিএসকে আমার টিমে খেলা আছে। আজকে সিএসকে খেলা আছে দাদা, কেএল রাহুলের অপমান। এটা সাইডে রাখো তো, দাঁড় করিয়ে ওই তোমার পিঠে ওই সাইডটা রাখো। না না এই 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 দেয়ালে, এই দেয়ালে মানে আবার লাঠি নিয়ে যাবো, ওখান থেকে নিয়ে মেরে দেবো একবারে। না না না, দাঁড় করিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ ছোটটা এটা। এই চুপ চুপ চুপ, 7-এ ওর হাতে লাঠি দিয়েই রাখি, ও যখন বেশি বকে ও তোমাকে আবার কি বললো? সুমন, সুমন কি অশান্তি। নয়ের প্রশ্নটা যারা পারছো না তাদের জন্য। বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় ৪৫ জন সদস্য ১২ দিনে ১০,০০০টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায়, মানে কন্ট্রাক্ট পেয়েছে নতুন, ৯ দিনে ১০,০০০টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? মানে কথা হচ্ছে কি, ৪৫ জন সদস্য ১২ দিনে ১,০০০ খানা বাল্ব বানায়। হঠাৎ করে একটা অর্ডার নিয়ে নিয়েছে, ওখানে বলেছে কি ৯ দিনে ১,০০০টা বাল্ব দিতে হবে, ১০,০০০টা। তাহলে এখন আচ্ছা এটাই ৩টে না, দেখো বাল্বের পরিমাণ আগেও ১০,০০০ ছিল, এখনো ১০,০০০ই আছে, তাহলে বাল্বের পরিমাণ আমরা হিসাব করে নেবো না, তাহলে দ্রুতই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বার করতে বলেছি কি চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি, তার মানে কি এখানে সদস্য সংখ্যা আমাকে বার করতে বলেছে, তাহলে আমাদের ডান দিকে কি থাকবে? সদস্য সংখ্যা। তাহলে উপরে লিখে নিও, গণিতের ভাষায় সমস্যাটি হলো না, অসুবিধা নেই। তাহলে সদস্য সংখ্যা জোনে বেরোবে, আর এদিকে লিখবো হচ্ছে সময়, সময় হচ্ছে দিনে বেরোবে। তাহলে দেখো কি বলেছে, কোশ্চেনে বলেছে যে ৪৫ জন সদস্য ১২ দিনে, তার মানে কি ১২ দিনে সদস্য লাগে ৪৫টা। তারপরে বলেছে ৯ দিনে কটা সদস্য লাগবে? বেশি লাগবে। আচ্ছা এক্ষেত্রে সঙ্গীতা বলবা, সময়ের সঙ্গে সদস্য সরল না ব্যস্ত সম্পর্ক কেন? আসলে সময় বাড়িয়ে দিলে সদস্য সংখ্যা কম লাগবে, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা মনে রাখলেও হবে, জন সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক, সময়ের সঙ্গে সদস্য সংখ্যা ব্যস্ত সমানুপাতি।
অতএব বলো, ওহো চলে আসো, কে যাবে? হ্যাঁ দাও, যাও যাও যাও, আস্তে আস্তে যাও। সমানুপাতটি হলো, দেখো এই চুপ চুপ চুপ, কথা তোমরাই বলছো, বলছো বকেই যাচ্ছে। আচ্ছা সমানুপাতটা দেখো, এখানে যেহেতু ব্যস্ত বলেছে, তাহলে প্রথমে যেটা আছে 12:9, 12/9 সেটা একই থাকবে, কিন্তু পরেরটা জিজ্ঞাসা চিহ্ন আগে, 45 পরে। তাহলে অতএব নির্ণীয় সদস্য সংখ্যা, এটা জোরে বললে কানে শুনতে পেতাম। ওকে, তাহলে 9 নিচে যাবে, 12 × 45 উপরে যাবে, 3 দিয়ে 3 তিরিখে 9, 3 4 12, 3 3 1 3, 3 15 45, তাহলে 4 15 হবে কত? 60 জন। কিন্তু এটা উত্তর না, হ্যাঁ এখান থেকে কোশ্চেনে বলেছে যে আরো কতজন সদস্য নিয়োগ করতে হবে। তাহলে আগে ছিল 45টা, এখন লাগবে 60টা, তাহলে 45 জনকে তো তাড়িয়ে দিইনি, ওটা তো আছে, তাহলে আরো লাগবে কটা? 15টা। তাহলে অতএব আরো নতুন সদস্য নিয়োগ করতে হবে। তাহলে কতজন নিয়োগ করতে হবে? 60 - 45। হ্যাঁ এরপরে হস্যু দিয়ে উত্তরটা লেখো, আমি একটু নিচে HW হলো। চলে আসো, আমি জানি না, অমৃতা আসবে, তারপরে যে ফার্স্টে বলবে সে হবে, ঠিক আছে? এই আর সাবধানে বাবা, সাবধানে, খুব সাবধানে, ধুতি ধুতি সাবধানে। হ্যাঁ আরে মৌসুমি দিয়ে দাও না, কেন ঝামেলা করো, বলো। ওরে কালি শেষ, দেখো হাইলি এই পেনটা যদি কালি পড়ে, আসলে এটা নতুন মার্কারি, কিন্তু এটাও মোটা কালি পড়ছে, কি লাভ হলো? দাও, এই শুভজিৎ দাও তো। না ও কিন্তু বলেনি। ইয়ে বাবা, এতক্ষণ ধরে হাওয়া খেয়ে বলো, দেখি তো নি, ছি 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 ছি। না কোন সায়ন গো? 7 হ্যাঁ হ্যাঁ, আজকে এসি এত পপুলার, লোকে টালির বাড়িতেও দেখছি এসি লাগাচ্ছে। ওসব ও আসবে তারপরে, আস্তে আস্তে। সঙ্গীতা যখন আসবে তারপরে।
এই চুপ চুপ চুপ, এই বসো বসো। ওর অতখানি ধুতি কি করবে? আহিলি পেনটা পাস করো। এই শোনো, তোমাদের দ্বিতীয় পরীক্ষার সিলেবাসে 5টা চ্যাপ্টার হবে, তার মধ্যে একটা মাস না পড়তে পড়তে 2টো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এবার তাতেই চলে যাচ্ছে হিসাব মতো। হ্যাঁ ও আসবে তারপরে যে বলবো। এ হ্যাঁ গোলাপি চাদর আছে। সঙ্গীতা আসবে তো বলেছো। সঙ্গীতা আসবে তারপরে যাবো। এই তোমরা না হুজ্জুতি করো না সামনে। বসো। বার করতে হবে না কিছু। না ফেলে দেবো। এই ইয়েছে ও আসবে তারপরে ও যাবে তারপরে তুমি যাবে। কবে? আচ্ছা আমি ভুলে গেছি, অর্পিতা আসবে না কে গেল? আচ্ছা ওর পরে ও যাবে। খেলছো কেন? পাগোটাও পাগোটাও। একদম না। বলছি যে শুনে না একটুখানি, বিষয়টা হচ্ছে গরমকাল তো খুব পড়লো। হ্যাঁ মাথা গরমই আছে। তো এখন এই গরমকালের পরে কোন কাল আছে?
বর্ষাকাল, বর্ষাকাল আছে, বর্ষাকাল আছে। দেখবো যে বর্ষাকালের শুরুতে এই বছর সেটা দেখা যাচ্ছে না, অন্যবার দেখা যায় কি বৈশাখ মাস বা চৈত্র মাসের শেষের দিকে কি দেখা যায়, খুব ঝড় বৃষ্টি হয়, তাই না? আচ্ছা, সবাইকে নিজেদের জ্ঞান বিতরণ করতে বলা হয়নি, আমি এখানে জ্ঞান বিতরণ করব, তোমরা লুটিয়ে কুড়িয়ে নেবা, বলার দরকার নেই কিছু। প্রাকৃতিক ঘটনার বিশ্লেষণ, না না তোমরা ভিখারি হও। আচ্ছা, তাহলে আজকে ঝড় বৃষ্টি কিভাবে হয় সেটা জানার আগে ছোট্ট একটা ঘটনা জেনে নিতে হবে। ব্যাটারি কে কে দেখেছো? দেখেছো? আচ্ছা, এবার হচ্ছে ব্যাটারির যে, না না এই শোনো, ব্যাটারির দুটো মেরু হয়, একটা পজিটিভ অন্যটা নেগেটিভ। দুটো মেরুকে যদি কোনো বাল্বের সঙ্গে জোড়া যায় তাহলে বাল্ব জ্বলে, কিন্তু দুটো মেরুকে যদি ধরে এরকম করে ঘষা মারা যায় তাহলে এক ধরনের একটা আলো জ্বলে, দেখা যায় না? তাহলে যখনই কোনো একটা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তকে পরস্পরের সঙ্গে ঘষা যায় তখন কি হয় বুঝতে পারবেন, এই সামান্য স্ফুলিঙ্গ হয়ে যাবে, হয়ে গেছে। তো না না না, তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায়, তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায়। আচ্ছা, হয়েছে। আচ্ছা, এবার বলছো যে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় কেন? তড়িৎ স্ফুলিঙ্গ কিসের জন্য বলে? তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় বিভব পার্থক্যের জন্য। মানে এখানকার পজিটিভ মেরু, এই নেগেটিভ মেরু, যখন তার দুটোকে খুব কাছাকাছি আনা হয় কি হয় কি পজিটিভ মেরু থেকে কিছু পরিমাণ ইলেকট্রন নেগেটিভ মেরুতে স্থানান্তরিত হয়, ফলে ওই ইলেকট্রনের স্রোতটাকে আমরা কি আকারে দেখতে পাই? তড়িৎ স্ফুলিঙ্গ। ট্রেন তো সবাই দেখেছো, আজকের দিনে ট্রেন সবই ইলেকট্রিক। ট্রেনের মাথার উপর দিয়ে একটা অংশ ওই ত্রিভুজের মতো হয়, সেটা কি? সেটা কি তা উপরে তারের সঙ্গে ঠেকে থাকে। এ দেখা যায় কি যখন এটা তারে রাত্রিবেলা ভালো বুঝে যায়, ট্রেনের লাইনের উপরে দেখবো তার থাকে, তো না না এই দেখবো যে সন্ধ্যেবেলা যখন ট্রেন যায় তখন দেখবো যে এই যে ছিড়বে না, ওটা ওইভাবে তৈরি করা, তখন দেখা যায় কি এই এই অংশটা উপরে তারের সঙ্গে ঠেকছে, ঠেকার ফলে কি হচ্ছে যখন একটু আপ ডাউন হচ্ছে তখন কি সেখানে তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে অংশের এর নাম হচ্ছে পেন্টোগ্রাফ। কি এটা? পেন্টোগ্রাফ। পেন্টোগ্রাফ। আচ্ছা, শীতকালে দেখবো অনেক সময় শুকনো গা থাকে, গা ঘামে না, সোয়েটার পরে থাকার পর যখন সোয়েটার খোলা হয় তখন দেখবে যে লোমগুলো অনেক সময় খাড়া হয়ে যায়, অনেক সময় দেখবে যে চটপট করে আওয়াজ হয়, তখন কিন্তু আমাদের শরীরেও যখন ওই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন সেই দুটো জিনিসকে ঘষলে আধানের সৃষ্টি হয়, ঠিক একই ঘটনা সোয়েটার যখন আমরা অনেকক্ষণ ধরে পরে থাকি তখন আমাদের শরীর এবং সোয়েটারের মধ্যে আধানের বিনিময় ঘটে। হ্যাঁ হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা খুব ভালো করে জানো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা খুব ভালো করে জানো যে চার্জ মানে আধান ক ধরনের হয়? দুই ধরনের, একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা খুব সাধারণ জিনিস জানি যে একটা বস্তুর সঙ্গে অন্য বস্তু ঘষা লাগলে একটা ধনাত্মক আহিত হয় আর একটা ঋণাত্মক আধানে আহিত হয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার একটা জিনিস হয়েছে, চিরুনি করেছিলাম, মানে এটা এই অংশটা না জানলে ঝড় কি করে হচ্ছে বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঝড় বলেছিলাম, না না
আমার কাছে আছে আমার মাথা আছে আমার এই শোনো, এই যে আমার কাছে একটা ছোট্ট মাধ্যম আছে। পরি ভাই, এই দুটো পাত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, দুটো পাত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আমি নিচের পাতটাকে মাইনাস মানে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করেছি, আর উপরের পাতটাকে ব্যাটারির ধনাত্মক অংশের সঙ্গে যুক্ত করেছি। হয়েছে? এখন তাহলে বলো তো উপরের পাতটা তাহলে কোন আধানে আহিত হবে? ধনাত্মক আধানে। আর নিচের পাতটা ঋণাত্মক আধানে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, যখন ধনাত্মক পাত এবং ঋণাত্মক পাত এর মধ্যে আধান উপস্থিত থাকবে, তাহলে বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে কি করবে না? করবে, আকর্ষণ করবে। আচ্ছা, একইভাবে কি হয়েছে, কি সমস্যা? ও ঠিকই আছে। আচ্ছা 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 শোনো, এবার একটা জিনিস খেয়াল করবা, তোমাদের আগের দিন পড়েছিলাম হচ্ছে তড়িৎ আবেশ, মনে আছে? তড়িৎ আবেশে কি বলেছিলাম, যে কোনো একটা আহিত কণা নিস্তড়িৎ কণার মধ্যে আধানের সৃষ্টি করে। এবার বিষয়টা যে আধানের একটা ছোট্ট বৈশিষ্ট্য আছে, আধান সবসময় উপরের মুক্ত পৃষ্ঠে অবস্থান করে, আধান উপরের মুক্ত পৃষ্ঠে অবস্থান করে। তার মানে কি, উপরে যে পাত্রটা আছে তার উপরে পজিটিভ আধান আছে, তাহলে এবং এই নিচের পাত্রটার নিচে নেগেটিভ আধান আছে। হ্যাঁ হ্যাঁ, না এটা দেখা গেছে কি নিচেই থাকে, কারণ কি পরস্পরকে বিকর্ষণ করছে। হলো? এবার আমি বলতে দাও। এই নিচের পাত্র মাইনাস নিয়েছি, তাহলে এই মাইনাস আধানের জন্য উপরের পাতের নিচের অংশে মাইনাস আধান সৃষ্টি হয়। হলো? এটার উপরে প্লাস হয় কি কি বলতে থাকো। এই পাতটা থেকে উপরে প্লাস হবে তাহলে? না না, আচ্ছা তুমি ভাবো একটা কথা, উপরে যদি ধনাত্মক আধান থাকে, নিচে যদি ঋণাত্মক আধান থাকে, এরা পরস্পরকে আকর্ষণ করবে কি করবে না? করবে। ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে আকর্ষণ করবে, ঋণাত্মক আধান ধনাত্মক আধানকে আকর্ষণ করবে। আচ্ছা, এখন এই পাতের মধ্যে তার মানে উপরের পাতটা ধনাত্মক আধানে আহিত, নিচের পাতটা ঋণাত্মক আধানে আহিত। কিছু দেখা যাবে না, খালি চোখে দেখা যায় না। এখন আমি যখন এই অংশটা থেকে ব্যাটারিটাকে আলাদাও করে দেব, আসবে, একটুখানি ওয়েট করো। তাহলে তখন উপরের পাত্রে আধান থাকবে কি থাকবে না? থাকবে। কারণ উপরের পাতে যে অতগুলো প্রোটন ছিল সেগুলো কোথায় উড়ে যাবে? নিচের পাতে যে কতগুলো ইলেকট্রন ছিল সেগুলো কোথায় উড়বে না? তাহলে কিছু সময় এই পাত দুটোর মধ্যে কিন্তু আধান থাকবে, কিছু সময়, এবং তারপর দেখা যাবে কি এদের মধ্যে আর আকর্ষণ বল কাজ করছে না। কারণ হচ্ছে বায়ু এসে এই পাতে যখন প্রবাহিত হচ্ছে, বায়ুর আধানের সঙ্গে এই ধনাত্মক আধান উড়ে চলে যাবে, বায়ুর সঙ্গে হ্যাঁ ঋণাত্মক আধান উড়ে চলে যাবে। আচ্ছা, ওই তো বায়ুর কণার সঙ্গে যুক্ত হয়ে যায় একদম। কি এখন কিছু হবে যেমন হ্যাঁ, ওই তড়িৎ স্ফুলিঙ্গ দেখাও যেতে পারে। 11,000 ভোল্ট আমি কোথায় পড়লে উঠবো? কে সোজা বসে নিগো? হ্যাঁ, সোজা বসো। এই শোনো, তাহলে আমি ভালো করে শুনবা, এইটা কিন্তু পরবর্তীতে আছে। শোনো,
যখন এই পাত দুটোকে আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, উপরের পাতকে ধনাত্মক প্রান্ত, নিচের পাতকে ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করলে উপরের পাতে কোন আধান থাকে? ধনাত্মক, নিচের পাতে ঋণাত্মক। বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। হলো, আমি যখন ব্যাটারি খুলে নেব তখন দেখা যাবে কি কিছু পরিমাণ আধান উপরেরটাই আছে, নিচেরটাতেও আছে। তার মানে কি, যখন আধান আছে কিছু সময় আকর্ষণ বিকর্ষণ চলবে, কিন্তু তার কিছুক্ষণ পর কিছু হয়ে যাবে, আধানগুলো পরস্পরের মধ্যে বিলীন হয়ে যাবে, আধানগুলো আর থাকবে না, বা বাতাসের মাধ্যমে আধানগুলো ক্ষয় হয়ে যাবে। এই ঘটনাকে আমরা কি বলছি? আধান ক্ষয়। দেখবো যে চিরুনি দিয়ে চুল আধান ক্ষয়, চিরুনি দিয়ে চুল আসানোর পরে কাগজে ঠেকালে বা পেন দিয়েও হয়, কাগজ উঠে আসে, 1-1.5 মিনিট ধরে রাখার পর কাগজ দেখবো অটোমেটিক্যালি খুলে পড়ে যায়। তাহলে কেন? আসবো আসবো, চুল উড়ে, ওটা চুলের, তোমাকে চুলের ডাক্তার দেখাতে হবে। ওটা হ্যাঁ 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 হয় হয় হয়, বেলুনে ঘষলে হয়। আচ্ছা তাহলে বলো সমর, বেলুন দিয়ে চুল ঘষার পর দেখা যায় কি চুলকে বেলুন আকর্ষণ করছে, কিন্তু এই আকর্ষণ কি ঘন্টার পর ঘন্টা চলতে থাকে কি থাকে না? থাকে না। তার মানে কেন থাকে না? কারণ বাতাসের জন্য আধানগুলো ক্ষয়ে যায়। বুঝতে পারলাম? আওয়াজের জন্য। ঠিক আছে। আচ্ছা এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হচ্ছে কি আধান ডিসচার্জ, আধান ডিসচার্জ। আর যখন আহিত কণায় পরিণত হচ্ছে আধান রিচার্জ, আধান রিচার্জ, রিচার্জ আর ডিসচার্জ। আচ্ছা এইবার চলে আসবো প্রকৃতিতে। এইখানে প্রচুর শর্ট কোয়েশ্চেন আছে, একটু খেয়াল রাখতে হবে। সবার প্রথমে একটা সাধারণ ক্যালকুলেশন, আমাদের ঘড়িতে এই যে দেওয়ালে যে ঘড়ি থাকে, দেওয়াল ঘড়ির জন্য বাজারে যে পেন্সিল ব্যাটারি পাওয়া যায় তার ভোল্টেজ কত? 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। বিষয়টা কেমন? না না, চৌকো ব্যাটারিতে 9 ভোল্ট থাকে। এই শুনে নাও, একটা ব্যাটারি আছে, একটা ব্যাটারি, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ তাকে বলা হচ্ছে 1.5 ভোল্ট। ক্লিয়ার? একটা ব্যাটারির পেছনে এই 1.5 ভোল্টের আরেকটা ব্যাটারি যুক্ত করে দিলাম, তাহলে এক্ষেত্রে বিভব পার্থক্য কত হবে? 1.5 মানে 3 ভোল্ট। ক্লিয়ার? ঠিক আছে। ওহো আচ্ছা, এবার চলে যাই প্রকৃতিতে। দেখো বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে আহিত কণা আছে, বাতাসের মধ্যে প্রচুর পরিমাণে আহিত কণা আছে, মানে সম্পূর্ণ বাতাসই কিন্তু আহিত কণা। মনে করো এই যে ও একটু ঘাড় নাড়ছে, তাহলে বাতাসের সঙ্গে ওর ঘাড় নড়া লাগছে কি লাগছে না? তার মানে আহিত কণা তৈরি হচ্ছে, হয়েছে। মনে করো ওই রাস্তার ওই পার থেকে পড়ে আহিলি চলে গেলি, তাহলে এই হাত তুলে হাত নাড়ানো, এর জন্য বাতাসের সঙ্গে কিন্তু হাত ঘষা খাচ্ছে, ফলে কিন্তু আধানের সৃষ্টি হচ্ছে। আচ্ছা এরপরে লরি, বাস, ট্রেন, ট্রাম, বাইক, সাইকেল সবকিছু যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সে কিন্তু বাতাসের সঙ্গে ঘষা খাচ্ছে, ফলে কি তৈরি হচ্ছে শুভদীপ? কি তৈরি হচ্ছে? ওই ছবি আঁকলে তো বুঝতে পারবো না। আধানের সৃষ্টি হচ্ছে। কিসের সৃষ্টি হচ্ছে? আধান। কিসের সৃষ্টি হচ্ছে? আধান। ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যদি এতই বাতাসে আধান থাকে তাহলে আমাদের শক লাগছে না কেন? কারণ দেখবা যে এই বাতাসের পরিমাণ আমাদের একটা মানুষের তুলনায় প্রচুর বড়, তাহলে বাতাসে একটা একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তার মান খুবই নগণ্য, খুবই নগণ্য, খুবই কম, খুবই কম। আচ্ছা আচ্ছা, আগেকার যে এই যে এই বাল্ব, এই যে উপরে বাল্ব জ্বলছে মাথার উপরে, বাল্বের উপরে লেখা থাকে না 9 ওয়াট, টিউবলাইট বাল্ব দূরে জ্বলছে 9 ওয়াট, টিউবলাইট 33 ওয়াট, 40 ওয়াট। ডাব্লিউ মানে ওয়াট। আচ্ছা শোনো, তাহলে সারা পৃথিবীতে আসবো, এই যে কিছুদিন পরে যে বাতাস আসবে, বা তোমরা বলো যে ওই যে তিরপল গুলো খুলে দাও বাতাস আসুক, তাহলে বাতাস যখন লোকের বাড়ির ছাদের উপর দিয়ে বয়ে আসছে, তাহলে ছাদের সঙ্গে গাছপালার সঙ্গে ঘষা খাচ্ছে কি খাচ্ছে না? তাহলে আহিত কণায় পরিণত হচ্ছে।
তাহলে এইভাবে অল টাইম বাতাস চলেই যাচ্ছে, ফলে অল টাইম বাতাসের মধ্যে আয়তকণার সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি এইভাবে সারা পৃথিবীতে টোটাল যে বাতাস আছে তার একটা বিভব পার্থক্য আছে। সেটাকে যদি আমি ওয়াটে প্রকাশ করি তাহলে সেটা পাবো হচ্ছে 40,000 ভোল্ট। কি বললাম? না না, 4 লাখ ভোল্ট, 4 লাখ ভোল্ট, এই কথা না, 4 লাখ ভোল্ট। তাহলে তোমাদের পরীক্ষা, না না একটা শূন্য মিস হয়ে গেছিল, 4 লাখ ভোল্ট। এই শুনবা, পরীক্ষাতে প্রশ্ন দেবে যে প্রকৃতিতে যে বায়ুমণ্ডল আছে তাকে যে বায়ু বয়ে যায় তার বিভব পার্থক্য কত। উত্তর হবে কি 4 লাখ ভোল্ট, 4 লক্ষ ভোল্ট। কি বলো? করতে হবে না। আচ্ছা, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরে প্রায় 50, কি হয়েছে? এই শোনো, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় উপরে 50,000 মিটার মানে 5 কিলোমিটার, 5 কিলোমিটার স্থান জুড়ে বায়ু যেহেতু প্রচুর পরিমাণে চলাচল করে, এই অঞ্চলের মধ্যে বিভব পার্থক্য দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে বিভব পার্থক্য আছে কার কার মধ্যে? বিভব পার্থক্য হয় হচ্ছে ভূপৃষ্ঠ কার সঙ্গে? ভূপৃষ্ঠ না, আর হচ্ছে ঊর্ধ্বাকাশ, ঊর্ধ্বাকাশ মানে একদম উপরের আকাশের সঙ্গে ভূপৃষ্ঠের মধ্যে কি সৃষ্টি হয়? বিভব পার্থক্য সৃষ্টি হয়, যার ভ্যালু মান 4 লাখ ভোল্ট। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ মানে বাতাস ঘর্ষণ খেয়ে খেয়ে, মানে দেখো অনেক ঘটনা আছে। দেখো ভূভাগ যদি গরম হয়ে যায় তাহলে ঘষা খেয়ে বাতাস উপরে উঠে যাবে, তাই ঊর্ধ্বাকাশের সঙ্গে এই জন্য ভূপৃষ্ঠের কি হয়? বিভব পার্থক্য সৃষ্টি হয়। তাহলে এবার একটা কথা ভাববা, বাতাস অল টাইম বয়ে চলছে, বিভব পার্থক্য তাহলে অল টাইম বেড়ে চলার কথা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে বিভব পার্থক্য অসীম পর্যন্ত বাড়ে না কেন? আবার খেয়াল করে দেখবা যে ভূপৃষ্ঠ সবসময় নেগেটিভ থাকে, ভূপৃষ্ঠ সবসময় কি করে বলি, দেখো বাড়িতে আর্থিং লাইন করা হয়, দেখবা বাড়িতে আর্থিং লাইন অনেকে কি করে ওই তারে হুক মারে, দেখেছে দুটো তার লাগবে, একটা তার মাইনাস লাইন মাটিতে পুঁতে দেয়, দিয়ে বাড়ির জিনিসপত্র চালিয়ে ফেলে। তোমাদের আম বাগানের সামনেই আছে, দেখবা একটা তার থাকে, এক তারে কারেন্ট নেয় না, আর এই মাইনাস তার তাহলে কি করে মাটিতে পুঁতে দেয়। আচ্ছা এবার শোনো, তাহলে এখন বিষয়টা হলো যে এই যে বৃষ্টি কেন হয় দেখে নাও, হ্যাঁ মেঘের জন্য বৃষ্টি হয়, ওটাই পাবে। যখন ভালো, এই শোনো শোনো শোনো, যখন বাতাস বয়ে চলেছে তখন আধানের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে যখন বাতাস বয়ে চলেছে সেই ঘটনাকে আমরা কি বলবো? রিচার্জ, রিচার্জিং। আহিত কণা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলবো? রিচার্জ। কিন্তু একটা সময় ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে এত পরিমাণ বিভবের সৃষ্টি হয় তখন ঊর্ধ্বাকাশ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন কণার স্রোত ভূপৃষ্ঠে চলে আসে, সেটাকে আমরা কি বলি? বজ্রপাত। সেটাকে আমরা কি বলি? বজ্রপাত। বলো। বুঝতে পারোনি? খুব ভালো হয়েছে। আচ্ছা এবার কথা বলো তো, এই শুনবা, এবার শোনো, যদি যদি ভূপৃষ্ঠে, এই শোনো, যদি ভূপৃষ্ঠে ধনাত্মক আধানের সৃষ্টি হয় আর ঊর্ধ্বাকাশে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়,
তাহলে এটা কিসের জন্য সৃষ্টি হলো? না, বাতাস চলাচলের জন্য সৃষ্টি হলো। এর বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য 4 লাখ ভোল্ট। বিভব পার্থক্য বেড়ে গেলে কি হয়? ঊর্ধ্বাকাশে এই যে ইলেকট্রন কণা স্রোতের আকারে ভূপৃষ্ঠে চলে আসে। এই ঘটনাকে আমরা কি বলি? বজ্রপাত। যেভাবে দেখো সেটা। স্রোত মানে আকার প্রয়োজন নেই আমার, উল্টানো গাছের মতো, গাছের মতো, শুকনো গাছ বা শিকড়ের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না। ঠিক আছে, হ্যাঁ এইবার ভালো করে বুঝবা। হয়ে গেছে হয়ে গেছে, যে যার মতো গল্প করে চলেছে, দেখেছো এদের গল্প শেষ হয় না আবার। আচ্ছা, এর ফলে ও প্রিয়াঙ্কা খুব হাসি পাচ্ছে না? উড়ে দাও তো কান ধরে। আচ্ছা, এ হয়ে গেছে। ছবি আঁকাচ্ছে। আমি তো জানতে বলছি আজকে বলতে পারবো না। ও দেখে মারে যে নেতাতে লেখা দাও। পড়ে দেখো। বাবা ও বাবা, দেখো আমার গলার অবস্থা এমনি ভালো নেই, আমি চিল্লামিল্লি করতে পারবো না। বাদ দাও। আমার গলায় জোর নেই হতো। দেখো ওইটা হাতে নাও, দাদা ওই লাঠিটা হাতে নাও, সবাই চুপ করে যাও। 4 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। টেক্সট বইয়ে পেজ নাম্বার 60 থেকে 64। পেজ নাম্বার 60 থেকে 64। পেজ নাম্বার 60 থেকে 64 টেক্সট বইয়ে। শিক্ষক বইয়ে পেজ নাম্বার 301। চার দাগিয়েছো? 5 6। আচ্ছা, এখানে 6 এর কোশ্চেনটাই শুধুমাত্র প্রথমটুকুনি পড়বো, পেন্টোগ্রাফ কাকে বলে। 5 এর সব। হ্যাঁ। 8 আয়ন কাকে বলে। আয়ন 2 প্রকার, ধনাত্মক ঋণাত্মক দুটোই পড়বো। হ্যাঁ হ্যাঁ। 10 তড়িদাবেশ কি, আধান ক্ষরণ কি। 13 পুরোটা বলবো তো এটা? আচ্ছা, 13 পরে 16। ঠিক আছে, 16 পর্যন্ত। খুব চলবে দাদা। 16 সবটুকুনি পড়বো। না গো, হবে না, ও পারবো না। হ্যাঁ আমি দেখছি, এর একটা ব্যবস্থা করতে হবে। আজকে একদম না ঠিক টাইমে শেষ হয়েছে দাদা। আজকে একদম ঠিক টাইমে শেষ হয়েছে। আচ্ছা, একটা কোশ্চেনের উত্তর শুনে নাও। দেখবা যে গ্যাস লাইটে যখন এই চাকাটা পাথরের সঙ্গে ঘষা হয়, এক ধরনের আগুন বের হয়। আবার একটু আগে বললাম যে দুটো ইলেকট্রিক তার ঘষা মারলে আগুন তৈরি হয়।
হলো। আচ্ছা আরেকটা দেখবা যে অনেক সময় লোহা দিয়ে পিটালে এক ধরনের আগুন নির্গত হয়, পাথরের সঙ্গে পাথর ঠোকা দিলে এক ধরনের আগুন বের হয়, তাই না? আবার পেন্টোগ্রাফ যখন কারেন্টের তারের সঙ্গে ঠেকে থাকে তখন এক ধরনের আগুন বের হয়। আচ্ছা এরকম আরেকটা দেখা যায় ট্রাম লাইনে ওই পেন্টোগ্রাফের মধ্যে একটা অংশ থাকে, একটা তারে চলে, ওটাতেও সেম ঘটনা দেখা যায়। আরেকটা জিনিস দেখা যায় না, দেখবে যে আমাদের এখানে ওই ছুরি কাছে ধার দিতে আছে একটা লোক, ছোট্ট একটা সাইকেলে ও চাকা ঘোরায়, হ্যাঁ, পাথরের সঙ্গে ঘষা খেয়ে দেখবে আগুন বেরোয়। অথবা দেখবে ওই বাড়িতে যখন ওই ঢালাই হয় দেখবে রড কাটে তখন আগুন হয়। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, যেখানে যেখানে বিদ্যুৎ নেই, যেখানে যেখানে কারেন্ট নেই, সেখানে যে আগুনের ফুলকি তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো আগুনেরই ফুলকি, সেটা কিন্তু তড়িৎ স্ফুলিঙ্গ না। যেমন কাটার দিয়ে কোনো জিনিস কাটার সময় পাথরে ঠোকা মারলে, তারপরে ছুরি কাছে শান দেওয়ার সময় ইত্যাদি যে ঘটনা, গ্যাস লাইটে, তাহলে এই পাথরের এইগুলো কি ঘষা লাগলে যে আগুনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো আগুনের ফুলকি। হ্যাঁ, আগুনের ফুলকি। কিন্তু কিন্তু কারেন্টের তারের সঙ্গে অন্য কারেন্টের তার ঘষা দিলে যে আগুনের মতো অংশ তৈরি হয় সেটাকে আমরা বলবো তড়িৎ স্ফুলিঙ্গ। মানে কারেন্টের ফলে যেটা তৈরি হয় সেটাকে বলবো তড়িৎ স্ফুলিঙ্গ। কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিস ঘষা দিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফুলকি। ফুলকা না, ফুলকি, ফুলকা মাঝে থাকে, বোঝা গেল? তাহলে এই কটা কোশ্চেন খুব অল্প প্রশ্ন, কিন্তু এর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসবে। ইউটিউবে সার্চ করবো। হ্যাঁ, খাতা আজকে না, খাতা আগের দিন দিয়েছি না, ক্লাস 8 এর ওই মানুষের খাদ্যর অংশের খাতা দিয়েছি না। তাহলে আজকে তো পরীক্ষা শেষ হলো, আবার আগামী ক্লাসে তোমাদের খাতা দেবো। কালকে নেই, আগামী ক্লাস কবে? শুক্রবার বিকেলে দেবো। আচ্ছা একটুখানি এই সবাই দাঁড়াবা। এই যে শুভজিৎ, ক্যামেরাটা বন্ধ করে দাও। এই বলছি